আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়ামটি সংবাদ শিরোনামগুলো। এপ্রিল জুড়ে প্রায় সারা দেশেই থাকবে তীব্র ও অতি তীব্র তাপপ্রবাহ। মেহেরপুরের গাংনীতে হিট স্ট্রোকে এক গৃহবধূর মৃত্যু। মুক্তিযুদ্ধের প্রথম গোলন্দাজ বাহিনী মুজিব ব্যাটারি স্মরণে চট্টগ্রামে কমপ্লেক্স উদ্বোধন। যুগোপযোগী সামরিক বাহিনী গঠনে উদ্যোগ অব্যাহত রাখার ঘোষণা। 23 বাংলাদেশি নাবিকসহ মুক্তি পাওয়া এমভি আবদুল্লাহ জাহাজ দুবাইয়ে পৌঁছেছে। নাবিকদের বরণ করে নিতে প্রস্তুত বাংলাদেশ মিশন। চলতি মৌসুমে সরকারের ধান চাল সংগ্রহ শুরু 7ই মে। 32 টাকা কেজি দরে ধান আর 45 টাকা কেজি দরে সেদ্ধ চাল কেনার সিদ্ধান্ত। এবং পেট্রাপোলে পণ্য খালাসে দীর্ঘসূত্রতায় বেনাপোল বন্দর দিয়ে পচনশীল পণ্য আমদানি প্রায় বন্ধ। সিরিয়ালের নামে ট্রাক আটকে রাখার অভিযোগ। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। চট্টগ্রামে নারীদের এসএমই মেলা আয়োজনের খবর। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। এপ্রিল মাস জুড়ে তীব্র ও অতি তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস। তীব্র তাপপ্রবাহে আক্রান্ত খুলনা বিভাগের যশোর, চুয়াডাঙ্গা এবং রাজশাহী, পাবনার পাশাপাশি নতুন করে তাপপ্রবাহ শুরু হয়েছে রংপুর অঞ্চলে। তবে সিলেট ও চট্টগ্রামে ঝড় এবং সামান্য বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, বিচ্ছিন্নভাবে সামান্য বৃষ্টিতে তাপপ্রবাহ কমবে না। মেহেরপুরের গাংনীতে হিট স্ট্রোকে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। জান্নাতুল বাকের কেকার রিপোর্ট। 10 বছরের মধ্যে চলতি এপ্রিল মাসে সবচেয়ে বেশি গরমে অস্থির প্রায় পুরো দেশবাসী। চলতি মাসের শুরুতেই মাঝারি থেকে তীব্র এবং গত কদিন অতি তীব্র তাপপ্রবাহের কবলে পড়েছে দেশের 2/3 লোকজন বেড়াচ্ছি না এই গরমে। এখন কি করব, যাত্রী কম, ভাড়া কম। এত পরিমাণ তাপমাত্রা যে গা হাত পা পুরো জ্বালা পড়া শুরু হয়ে গেছে। প্রচন্ড গরম যে গাড়ি চালাবে এক টিপেই শরীর যাচ্ছে এলে আর কোনো কিছু আরেকবার যাবো আর নিজের দেহের ভিতরে শান্তি পাচ্ছে না, আর ভাড়া মারবে কিভাবে। চলতি মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা গত 10 বছরের রেকর্ড অতিক্রম করেছে। দক্ষিণ পশ্চিমের খুলনা বিভাগের সবকটি জেলাসহ রাজশাহী ও পাবনা অতি তীব্র তাপপ্রবাহে দেশের সবচেয়ে উত্তপ্ত অঞ্চল হয়ে উঠেছে। গরমে আমরা যে কাজ করছি সহ্য করা যাচ্ছে না, মনে হচ্ছে আগুন পড়ছে। খুব কষ্ট হয়ে যাচ্ছে, কাজকর্ম ঠিক মতন করতে পারতেছি না। পানি নেই বললেই চলে। অনেকের বাড়ি সাবমার্শাল আছে, ওই জায়গার থেকে পানি মিশে মাপা পানির মতো আনতে হচ্ছে। অতি তীব্র তাপপ্রবাহের কারণে যশোরে 250 শয্যার হাসপাতালে বেড়েছে ডায়রিয়া রোগী। প্রখর রোদ ও গরম উপেক্ষা করে জীবিকার তাগিদে বের হয়ে বিপাকে পড়ছেন শ্রমজীবী ও খেটে খাওয়া দরিদ্র মানুষ। মেহেরপুরে হিট স্ট্রোকে একজনের মৃত্যু হয়েছে। বাংলাদেশের পশ্চিমাংশে যে রাজ্যগুলো আছে ভারতে, সেখানে একটা ভালো বৃষ্টির প্রভাব লাগবে, প্লাস লোকালি কিছু বৃষ্টির প্রভাব লাগবে। 2-4 হলে আমাদের তাপমাত্রাটা কমে আসবে। কিন্তু এরকম সম্ভাবনা আপাতত সামনের 10 দিন তেমন একটা দেখিনি আমরা। এই জন্য তাপপ্রবাহ যেটা বাংলাদেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে, সেটা অঞ্চল ভেদে প্লাস মাইনাস হতে পারে, কিন্তু তাপপ্রবাহ বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই। রবিবার নতুন করে তাপপ্রবাহ অঞ্চল হিসেবে রংপুরে তাপমাত্রা বেড়েছে। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। জনগণের আস্থা বিশ্বাস অর্জন করে দেশের সশস্ত্র বাহিনী পুরো বিশ্বে মর্যাদা নিয়ে চলবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুক্তিযুদ্ধের প্রথম গোলন্দাজ বাহিনী মুজিব ব্যাটারি স্মরণে চট্টগ্রামে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, আধুনিক জ্ঞানসম্পন্ন উচ্চ প্রশিক্ষিত সশস্ত্র বাহিনী গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে। যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের জন্য বাংলাদেশের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। চৌধুরী ফরিদের সহায়তায় মধু ত্রিপুরার ক্যামেরায় চট্টগ্রাম থেকে সাদি মাহমুদের রিপোর্ট। সেনাবাহিনীর
রেজিমেন্ট অফ আর্টিলারি। মুজিব ব্যাটারি বাংলাদেশের প্রথম আর্টিলারি বা ভারী অস্ত্র সংবলিত ইউনিট। মুক্তিযুদ্ধ চলাকালীন আগস্টের প্রথম সপ্তাহে পাকিস্তান থেকে পালিয়ে আসা গোলন্দাজ বাহিনীর ৮০ জন বাঙালি সদস্য নিয়ে এই বাহিনী গঠন করা হয়। উঠেছিল মুজিব ব্যাটারির ৬টি। প্রথম এই গোলন্দাজ বাহিনীর স্মরণে চট্টগ্রামে তৈরি করা হয়েছে কমপ্লেক্স। মুজিব ব্যাটারির স্মারক ও ঐতিহ্য আগামী প্রজন্মের সামনে তুলে ধরতে চট্টগ্রাম আর্টিলারি সেন্টার ও স্কুলে নির্মিত শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চিরস্মরণীয় হয়ে রবে রেজিমেন্ট এবং সমৃদ্ধি কামনা করে দুনিয়া হাসানাত উন্নতি লাভ করুন, তার মাগফিরাত কামনা করছি। পরে নবনির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সে স্থাপিত আর্টিলারি জাদুঘর পরিদর্শন করেন সরকার প্রধান। গোলন্দাজ বাহিনীর উল্লেখযোগ্য অপারেশনের গৌরবময় ইতিহাস সম্পর্কে অবগত হন। এরপর সকল পদবীর সেনা সদস্যদের উদ্দেশ্যে দরবার নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্য দেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে তাল মিলিয়ে চলতে যুগোপযোগী প্রশিক্ষণের তাগিদ দেন প্রধানমন্ত্রী। আজকে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলি কিন্তু সকলের কাছে সুপরিচিত। এর মর্যাদা রক্ষা করে যুগোপযোগী ট্রেনিং এর ব্যবস্থা সবসময় যেন আমরা করতে পারি। যে কোনো দেশের সশস্ত্র বাহিনী যুদ্ধে জয়ী হতে পারে তখন যখন জনগণের আস্থা বিশ্বাস তাদের উপর থাকে। জনগণের আস্থা বিশ্বাস এটাও কিন্তু একটা বিরাট বিষয় আমাদের জন্য। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ যুদ্ধ চায় না, কিন্তু দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবসময় সতর্ক থাকতে হবে। যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন সরকার প্রধান। আমরা কারোর সঙ্গে যুদ্ধ করতে চাই না, আমরা সকলের সাথে বন্ধুত্ব চাই। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করুক আমরা তা চাই না। আমরা বন্ধুত্ব নিয়ে চলতে চাই, কিন্তু আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যা যা করণীয় সেটা আমাদের জান কবুল, আমরা তা করব। প্যালেস্টাইনের উপর ইসরায়েলি হামলা, সেখানে তারা রীতিমতো গণহত্যা চালাচ্ছে, আমি সবসময় তা প্রতিবাদ করেছি। আমরা সবসময় প্যালেস্টাইনদের পক্ষে আছি। ফোর্সেস গোল 2030-এর আলোকে স্মার্ট সেনাবাহিনী গঠনে যাত্রা শুরু হলো বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সের। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবেই মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত প্রথম গোলন্দাজ ইউনিটের স্মারক ও ঐতিহ্যের এই কমপ্লেক্স উদ্বোধন করলেন, যেখানে বাহিনীর সদস্যদের জন্য থাকছে আধুনিক প্রশিক্ষণের সুযোগ। পাশাপাশি সবার জন্য উন্মুক্ত এই কমপ্লেক্স ঘুরে মুক্তিযুদ্ধের দুঃসাহসিক সব অভিযানের ইতিহাস জানতে পারবে তরুণ প্রজন্ম। সাদি মাহমুদ, চ্যানেল আই, চট্টগ্রাম। সৌদি আরবের পর এবার কাতার থেকেও বাকিতে জ্বালানি কিনতে চায় বাংলাদেশ। কাতারের আমিরের ঢাকা সফরে এই নিয়ে আলোচনা হবে বলে জানালেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী জানান, কাতারের আমিরের দুদিনের সফরে বন্দি বিনিময় সহ 6টি চুক্তি এবং 5টি সমঝোতা সই হওয়ার কথা রয়েছে। পান্থুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। দুই দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার ঢাকা আসছেন কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি। সফরের বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্য সংকট ইস্যু ছাড়াও দ্বিপাক্ষিক বৈঠকে রপ্তানি বাণিজ্য, বিনিয়োগ, কৃষি আর জনশক্তি থাকবে আলোচনার টেবিলে। এই সফরে 11টি দ্বিপক্ষীয় দলিল স্বাক্ষরের কথা রয়েছে, তার মধ্যে 6টি চুক্তি এবং 5টি সমঝোতা স্মারক। এবং চুক্তিগুলো হচ্ছে দ্বৈত কর পরিহার ও কর ফাঁকি সংক্রান্ত চুক্তি, আইনগত বিষয়ে সহযোগিতা সংক্রান্ত চুক্তি, সাগরপথে পরিবহন সংক্রান্ত চুক্তি, উভয় দেশের পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা সংক্রান্ত চুক্তি, দুদেশের মধ্যকার দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বদলি সংক্রান্ত চুক্তি, যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত চুক্তি। বাংলাদেশের পক্ষ থেকে নবায়নযোগ্য সহ জ্বালানি খাতে সহযোগিতা পাওয়ার বিষয়টি গুরুত্ব পাবে আলোচনায়। আমরা সৌদি আরবের সাথে 1 বছরের ডেফার্ড পেমেন্ট আমরা চেয়েছি, তো কাতারের সাথে আমরা আলোচনা অবশ্যই, যেহেতু কেনার ব্যাপারে আলোচনা এবং কিনিও আমরা, সেখানে ডেফার্ড পেমেন্টের বিষয়টি আসতে পারে। কাতার আমাদের রিনিউয়েবল এনার্জিতে বিনিয়োগ করতে পারে, আমাদের এলএনজি সহ নানা ক্ষেত্রে বিনিয়োগ করতে পারে। এছাড়া আমাদের কাতার যেমন আমাদের ব্যাংকিং সেক্টরে বিনিয়োগ করতে পারে। মন্ত্রী জানান, বন্ধুত্বের নিদর্শন হিসেবে ঢাকার মিরপুরে একটি সড়কের নামকরণ হবে কাতারের আমিরের নামে।
সংবাদ সম্মেলনের আগে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তানের হাই কমিশনার। সেখানে ৭১-এর গণহত্যা নিয়ে কথা হলেও পাকিস্তানের ক্ষমা চাওয়া কিংবা প্রাপ্য অর্থ ফেরত পাওয়া নিয়ে কোনো কথা হয়নি বলে জানান মন্ত্রী। পান্থুর রহমান, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সার্টিফিকেট ও মার্কশিট বিক্রয়ের সাথে জড়িত অভিযোগে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের স্ত্রী সেহেলা পারভিন সহ ৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ জানান, কারিগরি শিক্ষা বোর্ডের দুর্নীতির সাথে জড়িত আরও অন্তত ৩৫ জনকে শনাক্ত করা হয়েছে। স্ত্রী দুর্নীতিতে জড়িত থাকায় বোর্ড চেয়ারম্যান স্বামীকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে বলে জানান ডিবি প্রধান। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। সনদ বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আলী আকবর খানের স্ত্রী সেহেলা পারভিনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। ঘটনার সাথে জড়িত হিলফুল ফুজুল টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা এবং ঢাকা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের পরিচালক মাকসুদুর রহমান ওরফে মামুনকে গ্রেপ্তার করে ডিবি। বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট সহ বিভিন্ন কারিগরি প্রতিষ্ঠানের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। ৩ জন 164 করেছে। চেয়ারম্যানের বউকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি, সেও বলেছে তার সাথে ওই যে সিস্টেম অ্যানালিস্টের যোগাযোগ ছিল এবং লেনদেন ছিল। আরও ৩০-৩৫ জন মানে কর্মকর্তা রয়েছে যারা সরাসরি এইগুলি ক্রয় এবং বিক্রয়ের সাথে জড়িত। তাদের নাম নাম্বার আমি পেয়েছি, তাদের শীঘ্রই আমরা গ্রেপ্তার করব। ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবি জানায়, গ্রেপ্তার সিস্টেম অ্যানালিস্টের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছেন সেহেলা পারভিন। যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের বা ছাত্রছাত্রীদের তথ্য সংযোজন, বিয়োজন, পরিবর্তন সংক্রান্ত নিবেদনের ফোকাল পার্সন হলো শিক্ষা মন্ত্রণালয়ের চেয়ারম্যান বা পরীক্ষা নিয়ন্ত্রক। এটা তো কোনো ক্রমেই এই সিস্টেম অ্যানালিস্ট বা কম্পিউটার অপারেটরের কাজটা না। যত বড় লাগ বলই থাকবে ছাড় দেওয়া হবে না। আমরা চেয়ারম্যানকেও আমরা প্রয়োজন বোধে যদি আমরা তথ্যপত্র তার সাথে সংস্থাকে আমরা জিজ্ঞাসাবাদ করব। সনদ বাণিজ্যে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জড়িত থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান গোয়েন্দা প্রধান। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। ভারতের পেট্রাপোল বন্দরে পচনশীল পণ্য খালাসে দীর্ঘশত্রুতার কারণে বেনাপোল বন্দর দিয়ে ওইসব পণ্য আমদানি প্রায় বন্ধ হয়ে গেছে। সংশ্লিষ্টদের অভিযোগ, পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ সিরিয়ালের নামে ট্রাক আটকে রাখে। এই জন্য বেশিরভাগ আমদানিকারক বেনাপোল বন্দর ছেড়ে অন্য বন্দরে চলে যাচ্ছেন। বেনাপোল কাস্টমস হাউসে রাজস্ব আয় এইসব বড় ধরনের প্রভাব পড়তে শুরু করেছে। যশোর থেকে আকরামুজ্জামানের রিপোর্ট। ভারত থেকে পচনশীল পণ্যর বড় একটা অংশ আমদানি হয় বেনাপোল বন্দর দিয়ে। প্রতিদিন বিভিন্ন ধরনের ফল ও মাছসহ বিভিন্ন ধরনের সবজি এবং পচনশীল পণ্য আমদানি হয় দুপুরের পরপরই। ফলে সন্ধ্যার আগেই এসব পণ্য চালান খালাস হয়ে চলে যায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে। বর্তমানে ভারতীয় বন্দর কর্তৃপক্ষ সিরিয়ালের নামে পচনশীল পণ্য আমদানির ক্ষেত্রে দুপুরের পর ২০ ট্রাক জেনারেল পণ্যর পর মাত্র ৫ ট্রাক পচনশীল পণ্য রপ্তানি নিয়ম চালু করে। ফলে অধিকাংশ পচনশীল পণ্য চালান দিনের পর দিন প্রবেশ করতে না পেরে ওপারেই নষ্ট হচ্ছে বলে অভিযোগ আমদানিকারকদের। ইন্ডিয়ান এলপিআর ম্যানেজার, ল্যান্ড পোর্ট অথরিটির যে ম্যানেজার আছে কমল বাবু, উনি 2 পাইসের একটা ধান্দা করে কিছু গাড়ি ঢুকাইছিল 2-1 দিন, তারপরে সেটা না দেওয়ার কারণে আমাদের এক্সপোর্টাররা আবার উনি পূর্বের নিয়মে ফিরে গেছে। যা পেরিশেবল আইটেম সকাল থেকে শুরু হয় রাত 10টা পর্যন্ত ঢোকে। উনি এখন পেরিশেবল, হাইলি পেরিশেবলের সাথে সাধারণ পণ্য একীভূত করে মাল উনি ইন্ডিয়া থেকে বাংলাদেশে এক্সপোর্ট করছেন, যেটা সম্পূর্ণ সারা আন্তর্জাতিক যে রুলস সেটাকে উনি ব্রেক করছেন এবং এতে আমদানিকারকদের ক্ষোভের সৃষ্টি হয়েছে। সকাল থেকে রাত 12টা পর্যন্ত জেনারেল গুডস আমদানির অনুমতির দাবি আমদানিকারকদের। পেট্রাপোলের সিডব্লিউসির নতুন ম্যানেজার আসার কারণে উনি টাকাও নিচ্ছে এবং বিভিন্ন হয়রানিমূলক কাজ করতেছে, বিধায় আমদানিকারকরা অন্য পোর্টে মুখ ঘুরায় নিয়ে গেছে। যে কোনো মূল্যে 3টে পর্যন্ত প্যারিসেবল ঢুকবে, বাকি 3 ঘন্টার মধ্যে অ্যাসেসমেন্ট কমপ্লিট করলে আর এই জটিলতা থাকে না। পচনশীল পণ্য খালাসে দ্রুত আমদানিতে সিরিয়ালের নামে দীর্ঘসূত্রিতা প্রথা বাতিল করে আগের মতো আমদানি পণ্য খালাসে দু দেশের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা করে দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন আমদানিকারকরা। পচনশীল পণ্য সমূহ দিনব্যাপী যাতে সারাদিন ব্যাপী আমাদের
বেনাপোল বন্দরে পাঠানো হয়। সে বিষয়ে সিরিয়াল সেইভাবে সুষ্ঠুভাবে মেনটেন করার জন্য আমি পেট্রোপোল পোর্ট ম্যানেজার মহোদয়কে অনুরোধ করেছি। সমস্যা সমাধানের জন্য ইতিমধ্যে পেট্রাপোল বন্দর ম্যানেজারের সাথে যোগাযোগ করা হয়েছে বলে জানান কাস্টমস কর্মকর্তা। কিন্তু বেশ কিছুদিন হলো বেনাপোলের অপর দিকে পেট্রোপোল বন্দরে গাড়ির সিরিয়ালের নামে এক ধরনের জটিলতার খবর আমরা পেয়েছি, যে কারণে অনেক গাড়ি এখন কম ঢুকছে এবং আমদানিকারকরা তাদের সুবিধার্থে অন্য কোনো পোর্টের দিকে চলে যাচ্ছে। দুই দেশের অর্থনীতির উন্নয়নে পচনশীল পণ্য খালাসে দ্রুত সমাধানের আশা বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই। দাম বাড়িয়ে আগামী 6 মাসের জন্য 17.5 লাখ মেট্রিক টন ধান, চাল, গম সংগ্রহের সিদ্ধান্ত হয়েছে। সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। দাম বাড়ানোর ফলে কৃষক লাভবান হবে, তবে বাজারে খুব বেশি বিরূপ প্রভাব পড়বে না বলে মনে করছেন খাদ্যমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। আসন্ন বোরো মৌসুমে ধান, চাল ও গম সংগ্রহের পরিমাণ ও মূল্য নির্ধারণ করা হয়েছে। 32 টাকা কেজি দরে 5 লাখ টন ধান, 45 টাকা দরে 11 লাখ টন সিদ্ধ চাল, 44 টাকা দরে 1 লাখ টন আতপ চাল এবং 34 টাকা দরে 50 লাখ টন গম কেনা হবে। প্রায় 7,000 কোটি টাকা খরচ করে এই ধান, চাল, গম সংগ্রহ করা হবে। উৎপাদন খরচ বেশি বলে দাম বাড়ানো হয়েছে, তবে বাজারে এর বিরূপ প্রভাব পড়বে না বলে মনে করছেন খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভাপতি ও খাদ্যমন্ত্রী। আমরা সব সময় সজাগ আছি। খাদ্যের ঘাটতি হয়েছে এমন কথা বাংলাদেশে বলা যায় না। এখনও যখন দাম একটু বাড়াইলো তখন মধ্যে চাউল নাই, কিন্তু চাউল কিন্তু এখনও শেষ হয় নাই। মার্কেটে পুরাতন চাউল এখনও আছে, এখনও 2-3 মাস চলবে। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার কারণে খাদ্য মজুত ঠিক রাখতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান খাদ্যমন্ত্রী। আমি তো মনে করি যে সহনীয় আছে। আপনার সারা বিশ্বের চাউলের বাজার একটু রেকি করেন, তাহলে আমার মনে হয় আপনাদের ভুল ভেঙে যাবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আগামী 7 মে থেকে বোরো সংগ্রহ শুরু হয়ে 31 আগস্ট পর্যন্ত চলবে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। সোমালীয় জলদস্যুদের কবল থেকে মুক্তি পেয়ে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ সংযুক্ত আরব আমিরাতের আজমানের হামরাইয়া বন্দরে পৌঁছেছে। জাহাজটি কিছুক্ষণের মধ্যেই মূল জেটিতে পৌঁছানোর কথা রয়েছে। এমভি আবদুল্লাহ 23 নাবিক সহ 12 মার্চ সোমালীয় জলদস্যুদের কবলে পড়ার 31 দিন পর মুক্তি পায়। আজমানের হামরাইয়া বন্দর থেকে মেহেদী হাসানের তথ্য ও ভিডিও চিত্রের সহায়তায় তাফহিমুল ইসলাম সুজনের রিপোর্ট। ভারত মহাসাগর থেকে কয়লা বোঝায় বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ চলতি বছরের 12 মার্চ দখল করে নেয় সোমালিয়ান জলদস্যুরা। জাহাজটিতে থাকা 23 বাংলাদেশি নাবিককেও জিম্মি করে তারা। জাহাজ ও নাবিকদের উদ্ধারে নানা চেষ্টা চালায় সরকার, চলে কূটনৈতিক তৎপরতাও। 31 দিন পর 23 নাবিকসহ জলদস্যুদের কবল থেকে মুক্তি পেয়ে সংযুক্ত আরব আমিরাতের আমজানের হামরাইয়া বন্দরে পৌঁছায় এমভি আবদুল্লাহ। এমভি আবদুল্লাহকে বরণ করে নিতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ মিশন। জাহাজটির কর্তৃপক্ষ থাকছে সঙ্গে। সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করার পর সেখান থেকে 2 জন নাবিক উড়োজাহাজে করে দেশে ফিরবেন, আর বাকিরা ওই জাহাজে করেই ফিরবেন চট্টগ্রাম বন্দরে। তাফহিমুল ইসলাম সুজন, চ্যানেল আই। রাজধানীতে অনুষ্ঠেয় ন্যাপ এক্সপো 2024-এ বাংলাদেশের অভিযোজন বিষয়ক অভিজ্ঞতা বিনিময় করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। জাতিসংঘ জলবায়ু সম্মেলন ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান ন্যাপ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা বলেন মন্ত্রী। বলেন, চলমান তাপমাত্রা বৃদ্ধি ও জলবায়ু অভিঘাত মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। সংবাদ সম্মেলনে অংশ নিয়ে বক্তারা বলেন, এই সম্মেলনে 104 দেশের প্রতিনিধিদের অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক সহযোগিতায় দেশগুলোর অভিযোজন লক্ষ্যমাত্রা অর্জন কার্যকর গতি পাবে। সরকার, বেসরকারি সংস্থা, এনজিও, আন্তর্জাতিক সংস্থা, মাল্টিল্যাটারাল অর্গানাইজেশন সকলের ফান্ডিং বা সকলের প্রকল্পগুলোকে আমরা একটা প্ল্যাটফর্মের মধ্যে নিয়ে এসে আমরা এটিকে বাস্তবায়ন করব। আমরা আশা করি যে আগামীকালকে যে UNFCCC যে অনুষ্ঠানটি হবে সেটি আন্তর্জাতিকভাবে যেমনি তার একটি বিশেষ অবয়ব আছে এবং একই সাথে বাংলাদেশের লিডারশিপেরও একটা
নতুন প্রকাশ হবে। বাংলাদেশ হচ্ছে একেবারে আমরা যেটা বলি গ্রাউন্ড জিরো অফ ক্লাইমেট চেঞ্জ। এটা হচ্ছে পৃথিবীর হয়তো সবচেয়ে সমৃদ্ধ ল্যাবরেটরি, যেখানে জলবায়ু পরিবর্তনের সবকিছু আমরা পাচ্ছি। বন্যা, খরা, প্রাকৃতিক দুর্যোগ, লবণাক্ততা, তারপরে যে আমাদের ক্লাইমেট রেফিউজি যেটা আমরা বলি, সমুদ্র পৃষ্ঠের উচ্চতার কারণে আবার হিমালয় পর্বতে বরফ গলছে, সেটা আমাদের ফ্রেশ ওয়াটারের ক্ষেত্রে একটা বড় একটা হুমকি। এবং আমাদের খাদ্য নিরাপত্তা যেটা আছে সেটাও কিন্তু আজকে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন। প্রিয় দর্শক, সংবাদে এরই সঙ্গে আমরা নিয়ে নিচ্ছি একটা বিরতি, এবং বিরতির পর আরো যাচ্ছে। স্বাগত জানাচ্ছি আরো একবার চ্যানেল আই সংবাদে। নারায়ণগঞ্জের ফতুল্লায় বেসিক শিল্পনগরীতে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ ও সংঘর্ষে শ্রমিক, শিল্প পুলিশ সহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। সকালে অবন্তী কালার টেক্সটাইল ও গার্মেন্টসের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করলে শিল্প পুলিশের সাথে সংঘর্ষ হয়। দুপুর 12:30 থেকে 1টা পর্যন্ত এই সংঘর্ষ চলে। সে সময় উত্তেজিত শ্রমিকরা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করলে পঞ্চবটি মুক্তারপুর সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। শ্রমিকরা জানান তাদের 3 মাসের বেতন ও ঈদ বোনাস পাওনা আছে। একাধিকবার আশ্বাস দিয়েও মালিকপক্ষ তা পরিশোধ করেনি। সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে গিয়ে কারখানা বন্ধ দেখতে পান। কর্তৃপক্ষের সাথে এই নিয়ে কথা বলতে গেলে শ্রমিকদের কারখানা থেকে বের করে দেওয়া হয়। সে সময় তারা রাস্তায় বিদ্যুতের খুঁটি ফেলে ও টেবিলে আগুন ধরিয়ে বিক্ষোভ করে। ঘটনাস্থলে পুলিশ জলকামান নিয়ে গেলে উত্তেজিত শ্রমিকরা তা ভাঙচুর করে। পুলিশ রাবার বুলেট ছোড়ে। এক পর্যায়ে শ্রমিক পুলিশ সংঘর্ষ বাধে। পরে বেতন ভাতা নিয়ে মালিকপক্ষের সাথে আলোচনার আশ্বাসে শান্ত হন শ্রমিকরা। ঈদ যাত্রার 17 দিনে সড়ক দুর্ঘটনায় 320 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 462 জন। এর মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় সবচেয়ে বেশি 115 জন নিহত হয়েছেন। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটি এর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। তিনি বলেন, বিআরটি এর বিভিন্ন কার্যক্রমে এবার যানজটমুক্ত ঈদ যাত্রা উপহার দেওয়া সম্ভব হলেও দুটি বড় সড়ক দুর্ঘটনা এই সফলতাকে ম্লান করেছে। এই দুটি দুর্ঘটনার ক্ষেত্রে মোটরযানগুলোর কাগজপত্র মেয়াদ উত্তীর্ণ ছিল। আইন না মানলে সড়কে মৃত্যু ঠেকানো যাবে না বলেও উল্লেখ করেন তিনি। বিভিন্ন কার্যক্রম গ্রহণের মাধ্যমে একটি যানজটমুক্ত ঈদ যাত্রা উপহার দেওয়া সম্ভব হলেও দুটি বড় সড়ক দুর্ঘটনা এই সফলতাকে কিছুটা ম্লান করেছে। পবিত্র ঈদ উল ফিতর 2024 চলাকালীন অর্থাৎ 2004 এপ্রিল থেকে 20 এপ্রিল পর্যন্ত 17 দিনে বিআরটি এর রিপোর্ট অনুযায়ী 286টি সড়ক দুর্ঘটনায় 320 জন নিহত ও 462 জন আহত হয়। ভূমিদস্যুদের আগ্রাসনে মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী নাগিন পাহাড়। চ্যানেল আইয়ে এ বিষয়ে সংবাদ প্রচারের পর নড়ে চড়ে বসেছে প্রশাসন। ইতিমধ্যে উচ্ছেদ করা হয়েছে অবৈধ স্থাপনা, আর পাহাড় খেকোদের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলার প্রক্রিয়া চলছে। চৌধুরী ফরিদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। প্রায় 10 একর আয়তনের নাগিন পাহাড় কেটে বহুতল ভবন সহ আবাসিক এলাকা তৈরি করেছে ভূমিদস্যুরা। অভিযোগ রয়েছে বায়েজিদ বোস্তামি থানা পুলিশের সহযোগিতায় চলছিল এই মহাযজ্ঞ। এতে চরম হুমকিতে পড়েছে আশপাশের প্রকৃতি ও পরিবেশ। চ্যানেল আইতে ঐতিহ্যবাহী এই পাহাড় ধ্বংস নিয়ে সংবাদ প্রচারের পর অভিযান চালায় প্রশাসন। গুড়িয়ে দেওয়া হয় টিনের সব স্থাপনা। এখন যেগুলো কাটতেছে এগুলো আগে বিএনপি ছিল, এখন আবার আওয়ামী লীগ। পাহাড় একটা তুললে বাদল একটা তুলে, সবাই মোটামুটি এখানে যতগুলো ক্যাটার আছে, শুক্রবার যে নেতা যতগুলো আছে সবাই একটা একটা ঘর তুলে টানা কন্ট্যাক্ট ছাড়া তো এগুলো লাগাইতে পারে না। পাহাড় খেকোদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। উঁচু উঁচু টিন দিয়ে জায়গাটিকে ঘিরে ফেলেছে, যাতে বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই যে ভিতরে এই ধরনের একটি অপচেষ্টা তারা লিপ্ত রয়েছে। পাহাড় কেটে পরিবেশ সংরক্ষণ আইনের যে ব্যত্যয় ঘটেছে সেটির বিরুদ্ধে মূলত আমরা এখানে যে এইসব ছোটোখাটো স্থাপনাগুলো রয়েছে অস্থায়ী, এগুলোকে অপসারণ করেছি। সেই সাথে আমরা আমাদের নজরদারি অব্যাহত রাখছি। নাগিন পাহাড় রক্ষায় অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে প্রশাসন। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের 2 সপ্তাহ পর খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সের গণকবর থেকে 50 ফিলিস্তিনির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। রাফা শহরের কেন্দ্রস্থলে ইসরায়েলি বোমা হামলায় গর্ভবতী নারী ও 6 শিশুসহ 8 ফিলিস্তিনি নিহত হয়েছেন।
তবে ওই নারীর অনাগত সন্তানকে বাঁচানো গেছে। অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উপর মানবাধিকার লঙ্ঘনের দায়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর কুখ্যাত ইউনিট নেতসাহ ইয়েহুদার উপর নিষেধাজ্ঞার পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন এই পরিকল্পনার নিন্দা জানিয়ে ইসরায়েলি জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী বলেছেন, তাদের সেনাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করা মানে চূড়ান্ত সীমা অতিক্রম করা। অন্যদিকে গাজা যুদ্ধ এবং ইরানের সাথে উত্তেজনার মধ্যে মার্কিন হাউস অফ রিপ্রেজেন্টেটিভস ইসরায়েলকে সহায়তা করতে $26 বিলিয়ন তহবিল পাশ করেছে। তুরস্কের ইস্তাম্বুলে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানের সঙ্গে দেখা করেছেন হামাস নেতা ইসমাইল হানিয়া। 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে 34,049 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 76,901 জন। আগামী 26 এপ্রিল হবে ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোট গ্রহণ। দলগুলোর মধ্যে ভোট যুদ্ধ হবে আসাম, বিহার, ছত্তিশগড়, কর্ণাটক, কেরালা, মধ্যপ্রদেশ, মণিপুর, রাজস্থান, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের 89টি আসনে। বিশ্লেষকদের ধারণা, ক্ষমতাসীন বিজেপি একাই 330 থেকে 350 আসন পেতে পারে। এবারে রয়েছে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। দেশে প্রথম আন্তর্জাতিক প্রতিবন্ধী শিল্প উৎসব শুরু হচ্ছে 26 এপ্রিল। সংবাদ সম্মেলনে দুদিনের এই উৎসবে বিস্তারিত তুলে ধরেন আয়োজকরা। ঢাকা থিয়েটার ও ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগে উৎসব অনুষ্ঠিত হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। 26 ও 27 এপ্রিল উৎসবে বাংলাদেশের 9টি এবং পশ্চিমবঙ্গের দ্য ওয়েস্টল্যান্ড জার্নি সহ মোট 10টি নাটক প্রদর্শন করা হবে। সকাল 11টায় শুরু হয়ে রাত 8:30 পর্যন্ত চলবে উৎসব। আমরা একটি অভিন্ন একটি জনগোষ্ঠী চাই, ভিন্নতা চাই না। এই অভিন্ন জনগোষ্ঠী ছিল বলে 71 সালে মুক্তিযুদ্ধ হয়েছিল, আমরা স্বাধীন হয়েছিলাম। এখন এই বিভাজনগুলো আমাদের প্রয়োজনে সর্বক্ষেত্রে। তবে আজকের এই আলোচনাটি এবং ঢাকা থিয়েটার, ব্রিটিশ কাউন্সিল এবং আইআইডি আমরা যারা আছি, আমরা সবাই সুন্দরম সহ আমরা মনেই করছি, আপনারাও একই কথা মনে করেন আমি জানি, যে আমরা এখানে বিভাজনটা, যেমন আমাদের ধর্মীয় বিভাজন আছে, আমাদের জাতিগত বিভাজন আছে, তেমনি করে আমাদের প্রতিবন্ধী বিভাজন আছে, যেগুলি থাকবে কেন? এগুলি সব এক হওয়া উচিত। নিটুল টাটা, বিশেষ সংবাদ। চট্টগ্রাম উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে মাসব্যাপী 14তম আন্তর্জাতিক উইমেন এসএমই এক্সপো শুরু হয়েছে। মেলার উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন, উন্নত বাংলাদেশ গঠনে চট্টগ্রাম উইমেন চেম্বার বলিষ্ঠ ভূমিকা রাখতে পারে। আগামী 1 বছরের মধ্যে চট্টগ্রামে আন্তর্জাতিক মানের স্থায়ী ভেন্যু করার ঘোষণা দেন তিনি। চট্টগ্রাম থেকে চৌধুরী ফরিদের তথ্য, ভিডিও চিত্রে জাকি আক্তারের রিপোর্ট। নারী উদ্যোক্তাদের পণ্য ব্যাপকভাবে বাজারজাত করার লক্ষ্যে চট্টগ্রাম উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে মাসব্যাপী 14তম আন্তর্জাতিক উইমেন এসএমই এক্সপোর আয়োজন। চট্টগ্রামের পোলো গ্রাউন্ড মাঠে বর্ণাঢ্য এই মেলায় সহযোগিতায় রয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো, এফবিসিসিআই এবং আইএলও প্রোগ্রেস প্রজেক্ট। প্রথম এবং প্রধান কথা হচ্ছে প্রান্তিক নারীদেরকে এগিয়ে নিয়ে আসা। নারী উদ্যোক্তাদের তৈরি পণ্য দেশে এবং আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে এই মেলার আয়োজন। এসএমই সেক্টরে যারা আছে, যা পণ্য তৈরি করছেন, এগুলো একটা এক্সপোজিশন হোক, সবাই জানুক। আজকে সেই স্বপ্নটা আমার বাস্তবায়ন হয়েছে। বাণিজ্য মন্ত্রী এবং এফবিসিসিআই সভাপতি বলেছেন, নারী উদ্যোক্তাদের উৎপন্ন পণ্য বিশ্ব বাজারে ছড়িয়ে দেওয়া হবে। বাণিজ্য মেলার মাধ্যমে আমাদের দেশের প্রোডাক্টটা লোকালি এবং ইন্টারন্যাশনালি এটা আমরা প্রোডাক্টটা শো করি এবং এখানে বাজারজাত করি। প্রতিটি গ্রাম থেকে এই যে হাতে তৈরি জিনিসগুলা আমরা তৈরি করে নিয়ে তাদেরকে কারিগরি সহযোগিতা দিব, আর্থিক সহযোগিতা দিব। যেটা সবচেয়ে বড় কাজ করব সেটা হলো দেশে এবং বিদেশে বাজারজাত করার ব্যবস্থা করে দিব। পণ্যকে মানসম্মত ও যুগোপযোগী করতে প্রশিক্ষণের উপর নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। যেগুলো বিদেশে রপ্তানি করা হয় সেগুলোর উপর নারীদেরকে একটু ট্রেনিং দেওয়া, যাতে করে তারা সেই ঘরে বসেই পণ্যগুলো তৈরি করতে পারে এবং সেটাকে সাপ্লাই চেইনে নিয়ে যাওয়া এবং সেটাকে আমাদের
যে এক্সপোর্ট চেইনে। মেলায় ৩৫০টি স্টল ও ১৫টি প্যাভিলিয়নে বাংলাদেশ ছাড়াও ইরান, ভারত, চীন, থাইল্যান্ড ও পাকিস্তানের উদ্যোক্তারা অংশ নিয়েছে। জাকিয়া আক্তার, চ্যানেল আই। এবারে রয়েছে কৃষি সংবাদ। মেহেরপুর ও চুয়াডাঙ্গায় ভার্মি কম্পোস্ট ব্যবহারের পরিধি বাড়ছে। বাণিজ্যিকভাবে এই সার উৎপাদন ও বিক্রি করে ভাগ্য বদলেছেন কৃষক। ভার্মি কম্পোস্ট বা জৈব সার ব্যবহারে মাটির উর্বরা শক্তি বাড়ার সাথে সাথে রাসায়নিক সার ব্যবহারের মাত্রাও কমে গেছে। প্রকৃতি সংবাদ। নিজেরাই রাস্তা নির্মাণ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন কুড়িগ্রামের দুর্গম চর কৃষ্ণপুরবাসী। নদীপথ পরিবর্তনের ফলে হারিয়ে যাওয়া সড়কটি নির্মাণে আর্থিক সহযোগিতার পাশাপাশি স্বেচ্ছাশ্রমেও এগিয়ে এসেছেন তারা। এদিকে দেরিতে হলেও রাস্তা নির্মাণে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে প্রশাসন। সংবাদের এ পর্যায়ে নিয়ে নিচ্ছি আরও একটা বিরতি, এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের সহযোগিতায় গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস দ্য ওয়ার এগেইনস্ট মিস ইনফরমেশন কন্টিনিউস CMIB প্রকল্পের সমাপনী পর্ব করেছে। ভুয়া তথ্য মোকাবেলায় চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় চিহ্নিত করতে গত 1 বছরে সারা দেশে 14টি সংলাপ ও প্রশিক্ষণ পরিচালনা করেছে সিজিএস। সমাপনীতে সিজিএস এর নির্বাহী পরিচালক জিল্লুর রহমান বাংলাদেশে ভুয়া তথ্য রোধে প্রকল্পের সহায়তার জন্য মার্কিন স্টেট ডিপার্টমেন্টকে ধন্যবাদ জানান। সেই সময় সাংবাদিকদের প্রশংসা করে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সিলর স্টিফেন ইভেলি বলেন, প্রযুক্তির প্রসারের সাথে সাথে সাংবাদিকদের কাজ আরও কঠিন হচ্ছে। CMIB প্রকল্পের মাধ্যমে সাংবাদিকদের ভুয়া তথ্য শনাক্ত করতে সহযোগিতা করতে সিজিএসকে ধন্যবাদ জানান তিনি। বিআরবি হাসপাতালের 10ম প্রতিষ্ঠা বার্ষিকী এবং সেবা সপ্তাহ উদযাপন করা হয়েছে। স্বাস্থ্যসেবায় 10ম বছর পূর্তি উপলক্ষে রাজধানীর পান্থপথে বিআরবি হাসপাতালের আয়োজনে বর্ণিল ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন ঘোষণা করেন বিআরবি হসপিটালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ পারভেজ রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিআরবি হসপিটালস লিমিটেডের পরিচালক মোহাম্মদ শামসুর রহমান। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়ে জাতীয় পতাকা উত্তোলন, কবুতর অবমুক্তকরণ, বর্ণাঢ্য র্যালি ও সেবা সপ্তাহের শুভ উদ্বোধন সহ অন্যান্য কর্মসূচির আয়োজন করা হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিআরবি হসপিটাল বিশেষ সেবা সপ্তাহ চলবে 21 থেকে 27 এপ্রিল পর্যন্ত। এবারে রয়েছে খেলার খবর।